নমস্কার, আমি বিশ্বজিৎ। আমার এবং লাবণ্যর নতুন উদ্যোগ, নতুন প্ল্যাটফর্ম পডকাস্ট অ্যান্ড মোর। নানান ধরনের মানুষের সাথে আমরা একটু কথা বলবো, আড্ডা দেবো এবং নতুন কিছু তথ্য জানার চেষ্টা করব। তো আজকে আমাদের এই পডকাস্ট অ্যান্ড মোরের অতিথি রুকমা দাক্ষী। রুকমাদি, নমস্কার। তোমার নতুন করে ইন্ট্রোডাকশন দেওয়ার কিছু প্রয়োজন নেই। রান্না নিয়ে তোমার যে দক্ষতা, যে পরিচিতি, সেটা বাংলার এবং বাংলার বাইরেও সবাই জানে। তো আজকে আমরা রান্না নিয়ে কথা বলবো, তার সাথে সাথে একটু তার বাইরে গিয়েও হয়তো একটু আমাদের ভালো লাগার জিনিসগুলো একটু ছুঁয়ে যাওয়ার চেষ্টা করব। তো আমরা শুরু করি তাহলে আমাদের আড্ডা। একদম। রুকমাদি, রান্না নিয়ে তো কথা বলবোই। তোমার সাথে আমার এই যোগাযোগ বন্ধুত্ব তো অনেক বছর, সে তো সেই রেডিওর সময় থেকে। একদম রেডিও থেকে আজকে আমরা প্রায় ক্যামেরার সামনে। দারুণ না? চেঞ্জ। আমি তো ভাবতেই পারি ক্যামেরার সামনে বসবো, কিন্তু বলে আড্ডা আমাদের হবে, অনেক কিছু নেই। আচ্ছা, এই যে রান্না বিষয়টা তোমাকে কেন অ্যাট্রাক্ট করলো বলো, এটা আমি প্রথমে জানবো। মানে তুমি কি রান্না নিয়েই কাজ করবে বলে ভেবেছিলে, নাকি অনায়াসে চলে এলো তোমার জীবনে? না, একদম ভাবিনি রান্না নিয়ে কোনো কাজ করব, কারণ আমি তো এমনি তো স্কুলে পড়াতাম, আমার গান নিয়ে কিছু করারই খুব ইচ্ছে ছিল, কিন্তু এটা অনায়াসেই চলে এলো। আচ্ছা, মানে যে কথাটা বললি ওটাই বোধহয় ঠিক। আচ্ছা। আর খেতে ভালোবাসি খুব, মানে খাইয়ে দাইয়ে বাড়ি থেকে বিলং করি, শ্বশুর বাড়িও তাই। খেতে ভালোবাসে, খেতে না ভালোবাসলে আর আমার মনে হয় জীবের টেস্টটা ঠিকঠাক না হলে রান্নাটা কিন্তু সঠিক হয় না। আচ্ছা, তাহলে তুমি খেতে ভালোবাসো, জীবের স্বাদটাও ঠিকঠাক বোঝো, এবং তাই মনে হয় ঠিকঠাক সার্ভ করতে পারো। মনে হয় একটু সেন্স থাকা দরকার তো। এবার ধর, আমি ভীষণ তেলে ঝালে খেতে ভালোবাসি, লোকে হয়তো আজকালকার দিনে সেরকম খাবে না। এখন তো খুব বিপে খায়, বুঝে খায়, কি খাচ্ছি, কোনটা খাচ্ছি, আবার কতদিন খাওয়ার পর কোনটা গ্যাপ দিয়ে কোনটা খাবো, এটা এখন ঢুকে গেছে কিন্তু ভীষণ। আচ্ছা, আমি যেমন একেবারেই সাবেক বনেদি বাড়িতে বড় হওয়া, আমাদের না একতলার সব ঘরগুলো সব পরপর রান্নাঘর, ওই পোর্শনটাকে আমরা রান্না বাড়ি বলি বা বলতাম। এখন সবগুলো বন্ধ, গোডাউন হয়ে গেছে প্রায়। তো সেখানে আমরা দেখতাম যখন মা কাকিমারা, জেঠিমারা, তার আগে ঠাকুমারা, কিংবা যখন রান্নার ঠাকুর থাকতো, সব রান্না করে দোতলায় তিনতলায় পৌঁছে দেওয়া, সেই সিস্টেম শেষ একেবারে। এখন যেটা হয়েছে মডিউলার কিচেন, একটা ফ্লোরে রান্নাঘর, ওইভাবেই হচ্ছে। তো এই যে একটা এভলিউশন ঘটলো বাঙালির জীবনে, আমাদের জীবনে, এটা কিন্তু আমাকে খুব মানে ভাবায়। এই জন্যই ভাবায় কারণ আমি দুটো ফেজই দেখেছি। তুমি নিশ্চয়ই এটাকে অ্যানালাইসিস করবে তোমার মতো করে, বা নিশ্চয়ই তুমি এই দুটোকে নিয়ে তোমার যে বক্তব্যটা একটুখানি শুনবো। আমিও দেখেছি এরকম পরপর রান্নাঘর। আমার শ্বশুরবাড়ি কৃষ্ণনগরে, ওখানে রেখেছি, এবং সেটাও মানে ওই গুদাম ঘর হয়ে পড়ে আছে। কেননা সবাই এখনকার দিনে, প্রথম কথা ইকোনমিক্যালি অত সাউন্ড নয় যে একান্নবর্তী পরিবার উঠে গেছে। একান্নবর্তী পরিবার হলেও হয়তো মানে ওই বাবা মা ছেলে বৌমা ওইটুকুই, মানে আরো যে এক্সটেন্ডেড ফ্যামিলি সেরকম তো আমরা কমই দেখি, সেটা যে কোনো কারণেই হোক। তো কাজে সেই জন্য রান্না বাড়ি ব্যাপার যেটা ছিল, তারপরে বড় একটা বাড়িতে অনুষ্ঠান, পুজোয় শুধু বলছি না, হয়তো কারো শ্রাদ্ধ হচ্ছে, কারো জন্মদিন হচ্ছে, এইতে যে ফ্যামিলি মেম্বাররাই তো কত, তাই না? ফ্যামিলি মেম্বাররাই হয়তো 50-এর ওপর। তো তাহলে সেখানে ওইগুলো দরকার ছিল। এখন তো সবই ছোটখাটো ব্যাপার, আর চেঞ্জ ইজ লাইফ। আমি এটাকে খারাপও বলবো না, মানে দিনে দিনে পরিবর্তনটা যে সবটাই খারাপ, ইট ইজ নট ট্রু। আমাদের এটা প্রয়োজন ভিত্তিক। এখন সবাই চাকরি করে, প্রচন্ড হাঁটুর প্রবলেম লোকেদের, ওপর নিচ করতে পারে না, লিফটে অভ্যস্ত, সেইখানে আর আমাদের একটা হচ্ছে হেল্পিং হ্যান্ডস কোথায়? এই যে নিচে, নিশ্চয়ই তুই জানবি একান্নবর্তী পরিবারে বড় হওয়ার জন্য, এই যে নিচে একটা নিরামিষ
ঘর, একটা আমিষ ঘরে যে সব নানান রকম ঘরে কোথাও মিষ্টি তৈরি হচ্ছে, কোথাও কিছু, কোথাও দুধ জাল দেওয়া হচ্ছে, বিশাল বড় কড়াইতে ডাবু করে করে দেওয়া হচ্ছে, সেইগুলো আবার বাবুদের ঘরে ঘরে কাঁসার থালাবাটি করে করে যাচ্ছে। এইসব কে করবে? সবচেয়ে যেটা বড় ব্যাপার রূপমাদি, মানে এই যে তুমি ছবিটা বলছো, আমি আমার ছোটবেলায় ফেরত যাচ্ছি। মানে ওই থালাতে ভাত সাজানো, ছোট ছোট বাটিতে তরকারি ডাল দেওয়া, মাছের ঝোল বা কালিয়া দেওয়া, এইটা তো আমরা দেখেছি। এখন পুরোটা হয়ে যায় যে সেলফ সার্ভিস, এবং নিজেদের মতো করে রান্না করে নাও, ছোট করে খেয়ে নাও। আরো একটা জিনিস যেটা তুমি বললে, রান্নাঘর, তারপাশে ভাড়ার ঘর, তারপাশে আবার একটা জায়গা থাকতো যেখানে হেল্পিং হ্যান্ড থাকতো শুধুমাত্র। আরেকটা জিনিস আমার মনে পড়ছে, আচার, আচার, ঘি, এইগুলো কাসুন্দি, এইগুলো একটা ঘরে থাকতো, ওগুলো রোদে দেওয়া, উঠোন ছিল। এখন এইসব কোথায়? শিলনোড়ায় বাটনা বাটা, সেটা তো এখন উঠেই গেছে। না, শিলনোড়ায় বাটনা বাটাটা উঠে গেছে ঠিকই, আগে এখন আমাদের মিক্সি হয়ে গেছে, কিন্তু আমরা প্যাকেটের মশলা ইউজ করি। এটাও এভলিউশন, উইথ এজ আমরা নিশ্চয়ই নিজেদেরকে পাল্টাবো। এখন শিলনোড়ায় বাটা মশলার স্বাদ হয়তো সত্যি আলাদা, কেননা এই কারণে আলাদা, কারণ ওটা আমরা জিরেটা কিনছি কি লঙ্কাটা কিনছি, যেটা বাটছি একেবারে নির্ভেজাল একটা জিনিস আমরা পাচ্ছি। কিন্তু এখন আমরা ভরসা করে প্যাকেটের মশলাই কিনছি, খাচ্ছি, সেভাবে চলছি, কারণ আমরা তো সবাই ছুটছি, করবে কখন? হ্যাঁ, এটাও আমার বারবার বলতে ইচ্ছে করে, যেটা তুমি বললে, চেঞ্জ ইজ কনস্ট্যান্ট, এবং ওটাই কিন্তু থেকে যাবে। এই পরিবর্তনের মধ্যে দিয়েই আমাদের যেতে হবে। শুধু পুরোনোতে এটা ভালো ছিল, ওটা সুন্দর করেছি, এই ভাবলে চলবে না। আর নতুনটাকে আমরা অ্যাকসেপ্ট কেন করবো না? উই শুড বি ওপেন টু আইডিয়াস। আরো এখন আমরা যেটা দেখছি, আমাদের ছেলেমেয়েরা হয়তো একদম অন্যরকম কিছু দেখতে পারে, আরো অ্যাডভান্সমেন্ট হতে পারে। তো সেইটা তখন যদি আমরা আবার আমাদের কালে অমুক ছিল বলে শুরু করি, তাহলে কি হবে? ওদের সাথে আমরা পেস রাখতে পারবো না। পেস রাখাটাও কিন্তু একটা স্টাইল, ওটাও একটা মেন্টাল মেকআপ, যে টু কিপ পেস উইথ হোয়াট ইজ হ্যাপেনিং। সেটা রুকমাদির সম্বন্ধে অবশ্যই আমাদের বলতে হয়, কারণ রুকমাদি আমার চেয়ে বয়সে অনেকটাই বড়, সেটা আপনারা বুঝতেই পারছেন। কিন্তু এই বন্ধুত্বটা তৈরি হয়েছে ওই যে নিজের মনটা উনি ঠিকঠাক ভাবে এত বছরে গঠন করতে পেরেছেন। আমরা অসম্ভব বন্ধু, ঠিক। বেশ, আচ্ছা রুকমাদি, রান্নার কথা হচ্ছে, রান্নার কথা হতে থাকবে। বাঙালি মানে মিষ্টি। আমরা ছোটবেলায় দেখেছি আমাদের বাড়িতে দুর্গাপুজো, জগদ্ধাত্রী পুজো, দোল, পঞ্চম দোলে বাড়িতে মিষ্টি তৈরি হচ্ছে। সেটা কিন্তু আস্তে আস্তে একদম অবলুপ্ত, নেই প্রায়। মানে দরবেশ, বোঁদে, তারপর চিত্রকূট, কমলাভোগ, কালোজাম। কালোজাম বিষয়টাই হয়তো এখন কেউ জানে না। এই যে বেদনা বোঁদে, না বড় বড়, ওটা কজনা জানে। মিহিদানা বাড়িতে মালপো তৈরি হতো একদম। আচ্ছা, এইসব তো এখন আমরা ফেসটা কাটিয়েছি, বেশ কাটাতেই হবে, অসুবিধা নেই। এখন বাড়িতে মিষ্টি কি কেউ তৈরি করতে আগ্রহী হয়? তোমার কি মনে হয় বলো তো? হ্যাঁ, করে। যারা হয়তো রান্না ভালোবাসে, যেমন আমিও কিন্তু করতে ভালোবাসি, কিন্তু সেটা কি আমি বিগ স্কেলে করতে পারবো তা নয়। একদিন হয়তো শখ হলো, কিন্তু যখন বানালাম ঘরোয়া ভাবে, হয়তো বাড়িতে তৈরি তো লোকে তো একটা গুনে খাবে না। কেনা মিষ্টি আমরা হয়তো পার হেড ধরে ধরে এনে দুটো এক্সট্রা আনতে পারি, কিন্তু বাড়িতে হয়তো বানালে, যেমন বাড়িতে সিঙ্গারা বানালে একটা তো কেউ খায় না, ছোট ছোট হয়, দুটো তিনটে খায়। তো সেরকম ঘরোয়া ভাবে তো করি মিষ্টি, আগের মিষ্টি গুলো। আর আমাদের এখন ইউটিউব, প্রিন্ট মিডিয়া তো প্রায় যেতেই বসেছে। ইউটিউব খুললেই নানান ধরনের রান্না। কিন্তু আবার বলবো, যারা ইউটিউব ফলো করে, দেখে নিতে হবে কোনটা সঠিক। অনেক রান্নায় অনেক ভাবে অনেক রকম করে আছে, কিন্তু সবগুলো যে সাকসেসফুলি টু ল্যান্ড আপ তা কিন্তু নাও হতে পারে। বোঝা যাবে, ওটা নিজেকে একটু দেখে। রুকমাদির নিজস্ব একটি ইউটিউব এবং ফেসবুক চ্যানেল আছে, আপনারা নিশ্চয়ই জানেন, বা যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি। রেলিশ উইথ রুকমা, তাই তো? রেলিশ উইথ রুকমা। সেখানে রুকমাদির যাবতীয় কাজকর্ম আপনারা দেখতে পারেন, সাবস্ক্রাইব করবেন এবং রুকমাদির সাথে থাকবেন। রুকমাদি, এটা তো মিষ্টি নিয়ে কথা বলছি, মিষ্টি কথা হচ্ছে কিনা বলতে পারবো না।
না, মিষ্টি নিয়ে কথা, এখনকার মিষ্টি বললি তো, এখনকার মিষ্টিতে অনেক ফিউশন এসেছে, এইটা আমার ভালো লাগে। আমারও ভালো লাগে না। বাঙালি এই যে মিষ্টি, বাঙালি মিষ্টি বাঙালি হবে। মিষ্টি হ্যাঁ। বা নন বেঙ্গলি মিষ্টিও ভালো লাগে, বালুশাহী খেতে খুব ভালোবাসি, ঠিক। বালুশাহী আরো অনেক আছে, কেসর জিলিপি ভালো লাগে, কিন্তু মচমচে জিলিপিটাও ভালো লাগে, ও রস দিয়ে সিঙ্গারাটা মাখামাখি হয়ে যাবে। আচ্ছা, তো এই যে মচমচে মিষ্টি, এই যে মচমচে মিষ্টির কথা তুমি বলছো, আর মিষ্টি নিয়ে এত কথা হচ্ছে, মচমচে জিলিপি, জিলিপি, হ্যাঁ, বাঙালি কিন্তু মূলত মিষ্টিটা ভাইফোঁটা পয়লা বৈশাখের জন্য তুলে রাখে, বাকি তখন মেপে খায়। আমি কিন্তু মেপে খাচ্ছি না এখনো। যাই হোক, আরেকটা জিনিস আমি এখানে জিজ্ঞেস করবো, আমাদের বাঙালিদের ক্ষেত্রে, বাংলার ক্ষেত্রে ছানার মিষ্টির প্রবণতা ভীষণ, একদম। এটা কিন্তু বাইরে খুব একটা নেই। এটা তোমার কিছু জানা আছে বা কেন? ছানার মিষ্টি মানে দুধের তৈরি মিষ্টি হ্যাঁ। আমাদের বাংলাতেই সত্যি বেশি। আচ্ছা। আমরা অন্য স্টেটে গেলে আমরা দেখি ডাল, নারকেল, মানে বেসন, Right. এইসব ধরনের মিষ্টিটা বেশি, ওদের মিষ্টি ঘিও অনেক বেশি, এগুলো মানে ওরা বোধহয় দুধটা ওয়েস্ট করে না। আর এখানে পর্তুগিজরা এসেছিল ছানা তৈরি, এগুলো মানে কলকাতার লোকেরা শিখে ফেলেছিল। সে রসগোল্লাটা তো আমাদের এই ইতিহাস একটা। ইতিহাস একটা, তো সেই সব মন্ডা মিঠাই যেগুলো আমাদের সবই ছানা দিয়ে তৈরি, হয়তো বা ওই কলোনিয়াল Cultural থেকেই আমাদের এই যে দুধের যে ছানা, চিজও তো তাই এখানে এসেছিল, ঠিক। তো সেই হিসাবে। কিন্তু এখন যে মিষ্টিগুলো দেখি ফিউশন, আমাদের সময় কমলা ভোগ ছিল, ওই কমলা লেবুর পিল দিয়ে সেই গন্ধ টানা হতো, কিছুটা হয়তো একটু রঙও মেশানো হতো। এখন তো রংটা খাওয়া ক্ষতিকর স্বাস্থ্যের পক্ষে, কিন্তু এখন এই যে স্ট্রবেরি মিষ্টি বা চকলেট মিষ্টি বা পাইনাপেল, এইগুলো আমার মনে হয় যে ইংলিশ ডেজার্টের জন্যই তুলে রাখলে বেশ হয় না? কেন সন্দেশের মধ্যে, সন্দেশটা মনে হয় এমনি সময় সাদা থাক, আর গুড়ের সময় গুড়, ঠিক ঠিক। নতুন গুড়ের একটা আলাদা টেস্ট একদমই। আছে। এবং আমার এই ভাইফোঁটার মিষ্টি কিনতে গিয়ে আমি দেখি প্রত্যেক বছরই এই ফিউশন মিষ্টির প্রভাব যেন বাড়তে থাকছে প্রত্যেক বছর। একদম। মানে বাঙালি মিষ্টি একদম। শুধু আর পাওয়া যাচ্ছে না, এটা একটা হয়ে গেছে। এবং এখন বিয়ে বাড়িতে দেখি জিলিপির ওপরে একটুখানি ক্ষীর ছড়িয়ে দিল, হ্যাঁ, মালপোয়াতে হ্যাঁ, এইটা কিন্তু বাঙালি কালচার ঠিক হ্যাঁ। নয় আমার না। যতটুকু মনে হয়। তোমার কি এই নিয়ে কিছু বলার আছে? না না, আমারও মনে হয় না যে সবেতে ক্ষীর দেওয়ার তো দরকার নেই। সেটাই। আমরা তো শুকনো মালপোয়া খেয়েছি। Exactly. আমার শাশুড়ির মুখে আমি শুনেছি, হ্যাঁ। উনি ঢাকার ছিলেন, যে বড় বড় যে শুকনো মালপোয়া ওরা কিন্তু তরকারি দিয়ে খেত। আমার বাপের বাড়িতে আবার ক্ষীরের মালপোয়া আমরা এমনি খেতাম মিষ্টি হিসাবে, তরকারি দিয়ে খাওয়াটা দেখে আমার কিন্তু খুব অবাক লাগতো। কিন্তু আনডিভাইডেড বেঙ্গলের অনেক এই ধরনের খাবার রয়েছে, যেমন এই আনডিভাইডেড বেঙ্গল বলছো বলি হ্যাঁ। ঠাকুর বাড়ির কথা বলতে হয়। হ্যাঁ। আমাদের প্রাণের ঠাকুর রবীন্দ্রনাথের হ্যাঁ। বাড়ির ঠাকুর বাড়ির নানান খাবার দাবার নিয়ে প্রচুর গল্প আছে, একদম। এবং প্রচুর ছবি আছে, প্রচুর লেখা আছে। তো তুমি এই নিয়ে যদি একটু আলোকপাত করো ভালো লাগবে শ্রোতাদের। ঠাকুরবাড়ির রান্না আমার মনে হয় তো ওয়ার্ল্ড কুইজিনটা ওদের রান্নাঘরে চলে এসেছিল, কেননা ওরা ভীষণ এনলাইটেন একটা ফ্যামিলি, এবং সবাই ভীষণ বিদেশ ভ্রমণ করেছেন। স্পেশালি রবীন্দ্রনাথ ঠাকুরের যতটুকু পড়েই তো আমাদের শোনা, একদম। যে মানে জানা আর কি। তো উনি ভীষণ খাদ্য রসিক ছিলেন, আর খুব ফিউশনেও বিশ্বাসী ছিলেন, যার জন্য উনি ওনার স্ত্রী মৃণালিনী দেবীকে দিয়ে মান কচুর জিলিপিও নাকি তৈরি করেছিলেন। সেটা খেতে খুব একটা মজার হয়নি, আচ্ছা। কিন্তু সেটাও লিখেছেন, কিন্তু সেটাও হয়েছিল। কিন্তু আবার ওদের বাড়িতে অনেক বিদেশি ইনফ্লুয়েন্সের রান্না কিন্তু হতো, তো সেই সবগুলো ও যেন ওদের রান্নার ধারাটা অনেকটা আলাদা, যেগুলো উনি হয়তো বিদেশ থেকে খেয়ে এসে এইখানে রান্নাটা ওনাদের হেসেলে ওনাদের মতন করে সব হার্বস এন্ড স্পাইসেস তো আমাদের দেশে
তখন তো পাওয়া যেত না, সেটা যেভাবে পসিবল সেভাবে হয়েছে। ওই জন্য ওদের রান্নাটা কিন্তু অনেকটা আলাদা, নামগুলো খুব অদ্ভুত। যেমন ঝিঙে দিয়ে চিংড়ি দিয়ে প্রজ্ঞা সুন্দরী দেবীর বইতেই দেখেছি একটা রান্না আছে ট্রামফ্রেডো। আচ্ছা, হ্যাঁ, কি অদ্ভুত নাম না? বিদেশি নাম আবার। হ্যাঁ, ট্রামফ্রেডো। আচ্ছা। তো সেটা কিন্তু একটা ঝিঙে চিংড়ি, হয়তো ওখানে জুকিনি ব্যবহার করতে, এখানে ঝিঙে, সেটা আমি বলতে পারবো না, কিন্তু ফলারটা মাখাও। ঠাকুর বাড়িতে কত কায়দা ছিল, সেই কবিতাটা নিশ্চয়ই জানিস, আম সত্ত্ব দুধে ফেলি, তাহাতে কদলি ডলি, সন্দেশ মাখিয়া দি তাতে। ছোট থেকে শুনে আসছি আমরা। সন্দেশ দিয়ে যদি ফলার মাখা হয় তাহলে সে তো সাংঘাতিক ভালো হবেই হবে। এবং ঠাকুর বাড়ির সব ব্যাপারটাই কিন্তু মুক্ত এবং বৃহৎ। সেই সময় তারা বাইরের রান্না কে আপন করে নিচ্ছে, নাম দিচ্ছে, নিজেদের মতো করে গড়ে নিচ্ছে। এই চেঞ্জটাই কিন্তু কনস্ট্যান্ট, যেটা নিয়ে আমরা কথা বলছি বারবার। একদম। আর ওরা তো অনেক ahead of times ছিল সব ব্যাপারে, ভাবনা চিন্তা, গল্পে গানে। তাহলে আজও কেন রবীন্দ্রসঙ্গীত, আমাদের মনে হয় যে আমাদের সব কথা, না বলা কথা রবীন্দ্রনাথ লিখে গেছেন। আমাদের না বলা বাণী কিন্তু অনেক কিছুই আছে। রুকমাদির থেকেও আমরা শেষে একটা গানও শোনাবো, দু এক কুলি। আপনারা যারা জানেন না তাদের জন্য বলে রাখি, এটা আপাতত বলছি, শেষে পুরোটা শুনবো। রুকমাদি। এবার আসবো আমি কলা পাতার কথায়। মানে কলা পাতা এই জন্যই বলছি, কলা পাতায় খাওয়া, মাটিতে বসে খাওয়া, পরে টেবিলে বসে খাওয়া হলো। এখন কলা পাতাটা দেখি যখন বাঙালি হোটেলগুলো বা পাইস হোটেলগুলো যখন যাই, ওই থালার উপর কলা পাতা পেতে খেতে দিচ্ছে। কিন্তু সাউথ ইন্ডিয়াতে বা আমাদের এখানে আমার মনে হয় সবচেয়ে বেশি কলা পাতার ব্যবহার আছে। এটা আমার মনে হয় কোস্টাল রিজন কলা গাছ খুব, ইভেন গোয়াতেও তাই। আর কলা পাতা দিয়ে রান্নাও, যেমন পাত্রানি মাছি, এক এক জায়গায় আমাদের পাতুরিটা যেমন, বম্বে সাইডে পাত্রানি মাছি, কিংবা গোয়াতে ওদের ধনে পাতা দিয়ে, আমাদের সর্ষে নারকেল দিয়ে। কিন্তু ব্যাপারটা একই, রান্নাটা না কোথাও একটা কানেক্টেড, মানে সেটা বিভিন্ন প্রদেশে গিয়ে বা বিভিন্ন দেশে গিয়ে সেটা একটু ওলট পালট হয়েছে বা চেঞ্জেস এসেছে, কিন্তু মেন ব্যাপারটা কিন্তু এক। এই যে স্কচ এগ, যেটা ডিমের বাইরে একটা ওরা চিকেন দিক বা ল্যাম্ব দিক, একটা মিন্স কোটিং, তারপরে যেটা হচ্ছে ডিপ ফ্রাইড। এটা আমাদের ডিমের ডেভিলের সাথে আমরা ভাবতে পারি। আবার নার্গিসি কোফতা এরকম ভাবেই হয়, সেটাকে আবার ওরা গ্রেভিতে দিয়ে দেয় হাফ করে, তো সেই ডিমের মধ্যে মাংসের কোটিং। তো কাজে ব্যাপারটা কিন্তু একই, মানে ইন্সপায়ার্ড ফ্রম সামওয়্যার, আর তারপর ইম্প্রোভাইজড। এবং সেটাকে তারপর আমরা নিজেদের মতো করে মোল্ড করে নিই, নিজেদের মতো করে নিজের সাথে নিজের রেখে করে। যেমন চপ কাটলেট ব্যাপারটাই তো ব্রিটিশ, বাঙালির বিকেল মানে মোগলাই, চপ কাটলেট, ফিশ ফ্রাই। একদম সেই কেবিন কালচারটাই আস্তে আস্তে উঠে যাচ্ছে। উত্তর কলকাতাতে দু একটা আছে, সাউথে হয়তো দু একটা। ক্যাফে কালচার। হ্যাঁ, এবার ক্যাফে কালচারে গিয়ে কফিটা কিন্তু ওখানে মুখ্য নয় না, ওখানে আড্ডা, আমার যে সব কি অনেক রকমের খাওয়া দাওয়া সেই সব, সেখানে গিয়েও কন্টিনেন্টাল টাইপের জিনিসটাই চলে। কিন্তু আমরা আমাদের দেশীয় খাবার কিন্তু কম কিছু নয়, এটা কিন্তু আমি বারবার বলতে চাই। কন্টিনেন্টালটা কেন আমরা আপন করবো না? ডেফিনেটলি উই অল লাভ কন্টিনেন্টাল, কিন্তু তার মানে আমাদের কোনো খাবারের ব্যাংকিং নেই, এটা কিন্তু ভাবাটা খামতি নেই না। আচ্ছা, প্যান্থারাস জিনিসটা একটু বোঝাও তো, কারণ আমি উত্তর কলকাতার একটি বিশেষ দোকানে যখন যাই, প্যান্থারাস খাই বা কি এক্স্যাক্টলি হোয়াট ইজ প্যান্থারাস বলো। প্যানকেকের সাথে আমাদের পাটিসাপটার একটা কিন্তু সূক্ষ্ম যোগাযোগ আছে। আমরা কিন্তু পাটিসাপটায় ডিম দিই না, কিন্তু প্যানকেকে ডিম একটা মেইন ইনগ্রেডিয়েন্ট এর মধ্যে পড়ে, কিন্তু ধরনটা এক। এবং আনডিভাইডেড বেঙ্গল যখন, এবং সরু চাকলিও কিন্তু একই টাইপের জিনিস, কিন্তু আমরা পাটিসাপটার মধ্যে আমরা ক্ষীরের পুর কি নারকেলের পুর এসব দিয়ে থাকি।
তো আমাদের প্যানকেকেও কিন্তু অনেক সময় আমরা অনেক ধরনের ফিলিং দিয়ে দিই, অ্যাপেল কিংবা একটা অরেঞ্জ সসের ওপর সার্ভ করা হলো, কিংবা মেপল সিরাপ দিয়ে হলো, তো কিংবা হানি, এরকম। সেটা মানে দেশ ভিত্তিক তো। আর আমরা যেটা খাই যে গুড়ের পাটিসাপটা কিংবা চিনি দিয়ে হলো, কিংবা সরু চাকলি আমরা নতুন গুড় দিয়ে পয়রা গুড় যখন ওঠে চুবিয়ে খাই। কিন্তু এই যে ডিমটা বললাম আমরা পাটিসাপটায় দিই না ঠিকই, কিন্তু আনডিভাইডেড বেঙ্গলে অনেকটা গোলা রুটিতেও ওরা কিন্তু ডিম দেয়। তো সেটা তো একই ব্যাপার, মানে ব্যাপারটা একই। প্যান্থেরাস অরণ্য ধরনের একটা খাবার যেটা নোনতা পাটিসাপটা বা প্যানকেক হোয়াট এভার, কিন্তু ওটার মধ্যে একটা মাছ কিংবা মিট এই একটা স্টাফিং থাকে। ওটা একটা অ্যাংলো ইন্ডিয়ান কুইজিন, যেটা সাহেবদের যখন আমাদের ব্রিটিশ রাজ ছিল, ওদের বিকেলে একটা টি, এখন যেটা অনেক বনেদি কলকাতার বাড়িতে হাই টি এর একটা চর্চা ছিল, এখন ব্যাপারটা উঠে যাচ্ছে না আস্তে আস্তে। তো সেই চা পর্বতে এই প্যান্থেরাস কিটি কেকস এইসব খুব সার্ভ করা হতো, চপ কাটলেট এগুলো। তো ওই প্যান্থেরাস হচ্ছে একটা ব্যাটারটার মধ্যে ডিম থাকে, ময়দা থাকে, তার মধ্যে একটা ফিলিং নন ভেজ, হ্যাঁ, আইদার মাছ হলো কিংবা চিকেন কিংবা মিট, আর ভেজ এখন তো সবই করা যায়, সেটা দিয়ে রোল করে ওটা আবার একটা মানে ডিমের কোটিং লাগিয়ে ক্রাম দিয়ে রোল করে ডিপ ফ্রাইড, আইটেমটা কিন্তু ডিপ ফ্রাইড। এটা আবার আমরা এশিয়ান কুইজিনের সাথে স্প্রিং রোলের সাথেও কিন্তু আমরা এটাকে একটু কম্পেয়ার করতে পারি, কিন্তু একটু একটু আলাদা। মানে স্প্রিং রোল কিন্তু ক্রাম দিয়ে কোটেড হয় না, কিন্তু ধরনটা আমি বলছি, স্প্রিং রোলের ভেতরে তো চিকেন থাকে কিন্তু তার অন্য মশলা অন্য কিছু। যেহেতু এটা আমাদের কিচেনে তৈরি হতো কিন্তু ইনফ্লুয়েন্স বাই দ্য ব্রিটিশ, তখন আমাদের মশলাপাতি যা পাওয়া যেত সেইটা দিয়ে আমাদের যেমন একটু পুর হয় না, একটু ঝাল মিষ্টি, চপের পুর কিন্তু তাই প্রপার যে চপ ওই ধরনের জিনিস হতো। আর ওদের যেটা ছিল, ওরা তো ইংলিশরা তো বেশি হার্বস এর মধ্যে বিলিভ করে, অত মশলাদার নয়। কিন্তু আমাদের মশলাদার খাবার যেটা আমাদের মগ রাঁধুনিরা বানাতো, সেটা খেয়ে ওরা কিন্তু বেশ আপ্লুত ছিল। এবারে রূপালি যেটা জানবো তা হচ্ছে ছেলেদের রান্না করা। মানে আমাকেও বাধ্য হয়ে মাঝে মাঝে কিচেনে ঢুকতে হয়, নিজের প্রয়োজনেই হতে হয়। সবসময় আমার ওয়াইফ যেহেতু ওয়ার্কিং, সবসময় তো সেই সময় পায় না, এবং এই রান্না করাটা আমার বলতে পারো প্রয়োজন একটা রপ্তও করতে পেরেছি, আর লকডাউনের পর তো আরো বেশি রপ্ত করতে পারলাম। ছেলেদের রান্না করাটা এখন কিন্তু খুব প্রয়োজন বলে আমার মনে হয়, কারণ যেহেতু লাইফস্টাইল চেঞ্জ হচ্ছে, পরিবেশ পরিস্থিতি চেঞ্জ হচ্ছে, এবং বড় অকেশনে কিন্তু মূলত ছেলেরাই রান্না করে। এটা নিয়ে আমরা একটা কথা বলি না। তো এই দিকটা তুমি যদি একটু আলোকপাত করো, এবং আমার মনে হয় যে এই রান্না করার ব্যাপারটা সবসময় মেল ফিমেল ডিভিশন, এটা আমার পছন্দের নয়। এটা নিয়ে তুমি যদি একটু বলো। না, সেটা তো নয়। আগে আগে হ্যাঁ ঠাকুর হতো বা ছেলেরাই রান্না, মানে বড় বড় কাজে যেটা বলি সেটা, কিন্তু ঘরে তো মহিলারাই রান্না করতো। তো সেটা এখন তো নয়। প্রথমে এখন ডিভিশন অফ লেবারও হয়ে গেছে না, বউরা হয়তো বলবে ইউ ডু দা চপিং, আই উইল ডু দা কুকিং, কিংবা উল্টোটাও হয়তো বলবে যে যেটা ভালো পারে সে সেটা করো, কিংবা হয়তো বলবে যে সানডেটা স্বামীরাই রান্না করছে, বউকে রিলিফ দিচ্ছে। কেন আরো তো যারা এখন তো সব সংসারে দুজনেই কাজ করছে, তো অ্যাপার্ট ফ্রম কিচেন অন্য কাজও তো থাকে, ওয়াশিং, ক্লিনিং, জিনিসগুলো সঠিক জায়গায় রাখা, যেগুলো অন্যদিন ধরার সময় পায় না। তো যে যেটা ভালো পারে সে সেটা করে। এই ডিভিশন অফ লেবারটা নেই যে ও ওটা করবে আমি এটা করবো, তা নয়। সবাই সবাইকে
একটা হেল্পফুল অ্যাটিটিউড থাকা দরকার, সেটা হলে কিন্তু ফ্যামিলি বন্ডিংটাও ভালো হয়। এক্স্যাক্টলি। আর রান্নাটা যদি খারাপও হয়, নুন মিষ্টি যদি কমও হয়, তাতে দোষটা খাওয়ার থেকে হচ্ছে ওই যে নিজেরা করলাম এর একটা আনন্দ আছে। কিন্তু অনেক সময় দেখা যায় বাচ্চারাও হেল্প করছে, বাচ্চাদের কেউ শেখায়, যেমন আলুর দম হবে, আলুটা ছড়লো, কিংবা মটরশুটি গুলো ছাড়াও, এগুলো তো ওরা পারে, এগুলো তো ছুরি কাছি লাগছে। আমাদের ছোটবেলায় কড়াইশুটির কচুরি গুলোকে ছাড়াতাম একদম বাটির মধ্যে বা কিছু। আগে আমরা পিকনিকে গেলেও তো তাই করতাম। এখন পিকনিকে আমাদের বাস পৌঁছানোর আগে কেটারার রেডি রেখে দেয়, একটু করে চা বিস্কিট ধরিয়ে দিয়ে, তারপরে কচুরি আলুর দম এসব সব শাল পাতা থালায় চলে আসে। কেউ খাটতে চায় না, সব কেন না, সবাই সারাক্ষণ খাটছে বলে ওরা তখন সেই দিনটা রিল্যাক্স করতে চায়। এর মধ্যেও দোষের কিছু নেই। and change is life again. একদমই, আমরা ওইভাবেই যাচ্ছি। পরিবর্তন করতে করতে আমাদের প্রশ্নের পরিবর্তন হচ্ছে এবং পরিবর্তনটা আমরা আমাদের আলোচনায় তুলে আনছি। আরো একটা জিনিস যেটা ইদানিং ভীষণ ভাবেই ঢুকে গেছে রূপমাদি, সেটা হচ্ছে হোম ডেলিভারি। মানে আমরা এখন এত ব্যস্ত, হয়তো সারা সপ্তাহে জমিয়ে রান্নাটাও করা যাচ্ছে না, না মহিলা পাচ্ছেন, না পুরুষরা তো পাচ্ছেনই না। সব মিলিয়ে হোম ডেলিভারির নেসেসিটি বা প্রয়োজনীয়তা যাই বলি না কেন, কিন্তু ভীষণ ভাবেই প্রবেশ করেছে। এই জায়গাটা আমার মনে হয় একটা নতুন দিগন্ত খুলেছে, অনেকের একটা আর্নিং এর জায়গাও তৈরি হচ্ছে। এবং সেখানে ফোন করে বলে দিলে বা যেভাবে হোক অর্ডার দিলে, এখন তো হোয়াটসঅ্যাপে অর্ডার হয়, দিলে মোটামুটি একটা ঠিকঠাক খাবার ঠিকঠাক সময় আমরা পেয়ে যাই। তুমি কি এই জিনিসটাকে কিভাবে দেখো বলো তো? মানে এটা তো আমাকে এটা খুব পজিটিভ লাগে, কেননা আমাদের সকলের মা কাকিমারা বেশ ভালোই রান্না করতেন, কিন্তু ওনাদের রান্না করে স্যাটিসফ্যাকশন ছিল ফ্যামিলি মেম্বারদেরকে খাওয়ানো, আর তারা একটু তৃপ্ত হলে ওনারাও তৃপ্তি পেতেন, কিন্তু তার বাইরে তো বেরোয়নি। কিন্তু এখন যারা রাখতে পারে, ক্লাউড কিচেনের বিষয়টা, হ্যাঁ, তারা যদি একটা হোম ডেলিভারি বা ক্লাউড কিচেন খোলে, তাহলে অনেকেরই সুবিধা হয় যাদের সময় নেই। আর অনলাইন অ্যাপের মাধ্যমে আমরা বড় বড় তো রেস্টুরেন্ট থেকে খাবার আনতে পারি, কিন্তু আমাদের কি রেস্টুরেন্টের খাবার রোজ ভালো লাগে? ওটা ভালো লাগে না, আর ওটা ডেইলি ফুড হিসাবে ঠিক চলে না, হেলদি না, অত তেল মশলা খায় না। কিন্তু আজকে যদি যারা হোম ডেলিভারি অর্ডার নিচ্ছেন, যারা বাড়ি থেকে করছেন, তারা তো বাড়ির মতোই রান্না করছে। এবার আমরা যদি বলে দিই যে অনেক সময় চয়েসও থাকে, তারা জিজ্ঞেস করে আমাকে কম তেলে দিও, আমরা সব অনেকে আছে না বাড়িতে পেশেন্ট আছে, কিংবা রান্নায় চিনি খান না, সুগার কি কিছু। আমি এরকম অনেক পরিবার জানি যারা উপরেই। আচ্ছা, এবার যারা, হ্যাঁ সেই কথায় আসি, আমি এরকম অনেক পরিবার জানি যারা হোম ডেলিভারির উপরেই ডিপেন্ডেন্ট, নিজেরা রাঁধেন না, সপ্তাহে 2 দিন কি 1 দিন ছাড়া। তো তারা আবার বলে খরচা নাকি কম হয়, সেটা আমার এটা না বলেছে, এরকম আমি শুনেছি। এখন আমার সেটা ধারণা নেই খরচা কম হয় কিনা। আমার আবার মনে হয় যে এই ব্রেকফাস্ট যদি হোম ডেলিভারি আসে, সবসময় যে আমার পছন্দ মতো আসবে, বা লাঞ্চটা আমার হয়তো আজকে ইচ্ছে করে একটু গরম গরম ফেনা ভাত খাবো, তো এটা তো হোম ডেলিভারিতে না আসতে পারে, এটা একটু বসিয়ে দিতে আর কতক্ষণ লাগে সেটা মনে হয়। কিন্তু হোম ডেলিভারিতে অনেকেরই সুবিধা হচ্ছে, অনেকেই যারা স্বামী স্ত্রী দুজনে কাজ করে, ফ্যামিলি মেম্বার্স আছে, যেখানে এল্ডারলি লোকজন আছে, বাড়ির বাচ্চা স্কুল থেকে আসবে, তারা বাড়ির তৈরি খাবারটা পেয়ে যাচ্ছে। তবে আমি এইটা বলবো যে যারা রান্না করেন তারা নিশ্চয়ই প্রপার কুকিং মিডিয়াম আর হাইজিনটা মেনটেন করে করেন, যাতে সেটা তো একটা দায়িত্বের মধ্যে পড়ে, কেননা ওই তৈরি খাবারটা তো অনেকেই খাচ্ছেন না, বাচ্চা খাচ্ছে, বয়স্ক খাচ্ছে, সবাই যাতে সুস্থ থাকতে পারে। আর ভালো খাবার দিলে ওয়ার্ড অফ মাউথে ছড়াতে বেশি সময় লাগে না। এই সুস্থ থাকা থেকে এবারে আমি তোমার থেকে একটা টিপস জানবো, যারা আমাদের শুনছেন দেখছেন, এই খাবার, সুস্থ থাকা, ভালো থাকা এবং এই সচেতন থাকা, এই কয়েকটা দিক তুমি যদি অল্প অল্প করে ছুঁয়ে যাও, বা কি ধরনের খেলে, এখন তো আমাদের লাইফস্টাইল খুব এলোমেলো, একেবারেই রুটিনের বাইরে আমরা মাঝে মাঝে চলে যাই, তো সেই জায়গাগুলো তুমি যদি একটুখানি ছুঁয়ে যাও সকল বয়সের জন্য, বা যারা ওয়ার্কিং তাদের জন্য বিশেষ করে, কি
বলবে তুমি এই দিকটা নিয়ে, এই সুস্থ থাকা, ভালো থাকা? প্রথমে তো বলছি যে ওজন কমানো, মানে ওজন কম রাখাটা উচিত, এটা ঠিকই। আজকে যদি এক্সারসাইজ করা বা জিম করা সকলের পক্ষে সম্ভব নয়, বা ওয়াকিং এর টাইমও হয়তো অনেকে পান না, তাহলে খাবার দাবারের দিকে একটু নজর দেওয়াটা ভালো। অনেকে বলে নো কার্ব, আমি সেইটা বলবো না, কিন্তু আমি বলবো লো কার্ব ডায়েট, ভালো প্রোটিন খেলো, একটু তেল মশলা কম, আর মাটনটা ডেফিনেটলি খাবে। দেখো, খাবে না এমন হতে পারে না। আমি যদি একটা মানে এমন জীবন যাপন করি যে সারাক্ষণ নীতি মেনে চলতে হচ্ছে, খাবারের ত্যাগ, হ্যাঁ, ওটা কিন্তু দ্যাট ইজ নট লাইফ। আমি তো এনজয় করবো। তো আমি না হয় মাসে 2 দিন মাটন খাবো, 2 পিস করেই খাবো, কিন্তু খাবো। আর আরেকটা জিনিস আমার যেটা মনে হয়, আই মে বি অ্যাবসলিউটলি রং, আর অন্যেরা আমার সাথে সহমত নাও হতে পারে, আমি সিঙ্গারাটা খাবো কিন্তু আমি তেলে ভাজবো না, আমি খাবো না। আমার এটা মনে হয় যে ওই মানে জলে ভাজবো না, আর ওই শুকনো খটখটানো না, ওসব ভালো লাগে না। ঠিক মানে আমেজটা আসে না। আমি একটা জিনিস আমি কম খাবো, একদিন খাবো, কিন্তু সঠিক খাবো। বাচ্চাদের টিফিন এবং বাচ্চাদের স্ন্যাক্স, মানে আমার বাড়িতে মেয়ে আছে বলে আমি বুঝতে পারি এদের এই আউটসাইড ফুড এবং এই যে প্যাকেজ ফুডের উপরে এত ডিপেন্ডেন্সি এবং ক্রেভিং, এটাকে সামাল দেওয়াটা খুব ডিফিকাল্ট। এবং তুমি যদি দু একটা কথাই নিয়ে বলো যাতে মায়েদের বা পরিবারের একটু সুবিধে হয়, টিফিন বা বিকেলের একটু স্ন্যাক্স কি দিলে এদের ঠিক ভালো লাগে? ওদের একটু মুখরোচক খাবারের দিকে মন, তো ওরা তাদের সব বাচ্চাই কিন্তু একটু আলুর প্রীতি আছে। এইখানে আবার আমি এয়ার ফ্রায়ারের প্রশংসাই করব। ফিঙ্গার চিপস গুলো এয়ার ফ্রায়ারে কিন্তু খুব ভালো হয়, তেলও লাগছে না, অথচ একটা মানে ঝরঝরে ব্যাপার। আর বাচ্চাদের জন্য আলু খাওয়ার তো কোনো অসুবিধা নেই, এটা কার্বোহাইড্রেট, আবার at the same time এনার্জি ইল্ডিং, তো ঠিক আছে। আবার বডি বিল্ডিং ফুড খেতে হবে, তার জন্য একটু মাছ মাংস। যেমন আমি নিজের কথা দিয়ে বলতে পারি, আমি আগেই বললাম যে আমার বাপের বাড়িতে খুব রান্না বান্না, টিপিক্যাল বাঙাল পরিবারে যেমন হয়। আমি মাছ খেতে ভালোবাসি না, আমি অনেক মাছের রান্না আমার রেলেশমি ত্রুপাতে দেখাই, কিন্তু আমি পার্সোনালি মাছের ভক্ত নই। তো ওই জন্য মা সবসময় দেখতাম মাছের চপ, মাছের টিকিয়া, এই সব জিনিস করে টোরে দিত, তাতে কি হতো, মাছটা খাওয়া হয়ে যেত। তো তাতে আমার বাবা খুব রাগ করতেন, বলতেন যে এইরকম অভ্যেস কেন হবে, যেটা নর্মাল 5 জনে খায় সেটা খাবে না। কিন্তু মায়েরা তো একটু চিন্তা করে, সেই জন্য ওইভাবে। আমিও বলবো যে এই যে যদি দুটো মাছের টিকিয়া বা কিছু, আর একটু স্যালাড, এই ধরনের জিনিস যদি একটু দিয়ে দেওয়া যায়, সেখানে একটু পাস্তা, চাউমিন, এসব খেতেও বাচ্চারা ভালোবাসে। এখানে একটু চিকেন স্ট্রিপস, একটু বেশি করে ভেজিটেবল, কম করে নুডল দিলে, ওরা তো অত বেশি কমের পরিমাপটা বোঝে না, ওরা কিন্তু খেয়ে নেবে, তাতে হেলদি টিফিনও হবে। আমরা কিন্তু ছোটবেলায় পাউরুটি, মাখন, লুচি, আলু তরকারি এইসব নিয়ে গেছি। এখন লুচিটা আমি বলবো না যে এই রোজই তেলে ভাজা জিনিস খাও, তখন তো একটা অন্যরকম দিনকাল ছিল। এখন তো লুচিটা আমি খুব একটা প্রেফার না করলে আমার রুটিটা খেতে হয়তো পছন্দ করবে না। সেই রুটিটা যদি একটুখানি ভালো করে কিছু করে দেওয়া যায়, যেমন একটু ডাল, বা মানে আটাটাই মাখা হলো একটু ঘন ডাল দিয়ে, একটু তাতে মশলা, একটু আলু সব দিয়ে একটা করে রুটিটা টেস্টি হলো, একটা কৌটো করে একটুখানি হোমমেড কিছু চাটনি দিয়ে দিল, মনে হয় খেয়ে নেবে হয়তো। তার জন্য তোমার চ্যানেল অনেকেই ফলো করতে পারে। হ্যাঁ, করতে পারে। হ্যাঁ, সত্যি। তার মানে আমার মনে হয় না আজকালকার দিনে অনেকক্ষণ কেউ রান্নাঘরে কাটাতে পারে, কারণ সময় নেই। চাওয়াটা না পরে, চাইবে তো তখন যখন সময় পাবে। হ্যাঁ,
তারপরেও যদি না চাই সেটা অন্যায়, কিন্তু সময় আছে কিন্তু চাইছি না, দ্যাট ইজ ডিফারেন্ট। কিন্তু আমি বলবো যে সময় পায় না বলে হয়তো চাইছে না, কিন্তু সেই জন্য ওদের একটু শর্টকাট কি করে রান্না, কম সময়ে ভালো রান্না, আমি সেই হদিশটাই দিয়ে থাকি। আমার কিন্তু অনেকক্ষণ রান্নাঘরে নিজেরও ভালো লাগে না। আমার মনে হয় রান্না চটপট করে করো, ভ্যারাইটি করো, আর একটা দুটো পদ করো, সেটা যেন টেস্টি হয়। বাঙালি রেস্টুরেন্টের রমরমা এখন পশ্চিমবঙ্গের বাইরে প্রচুর। এখন বাড়িতে না যত আমরা বাঙালি ফুড খাই, তত বেশি বাঙালি রেস্টুরেন্টে গিয়ে আছে একটু পোস্ত, একটু শুক্তো, এগুলো আমরা টেস্ট করি। কারণ এগুলো তৈরি হওয়াটা ঘরে খুব কমে যাচ্ছে, কিন্তু এটা আমি নিজেও ফিল করি। কারণ আমাদের যে পরিবেশে রান্না বান্না গুলো হতো এখন অনেকটাই চেঞ্জ হয়েছে। এই যে বাঙালি রেস্টুরেন্টের প্রভাব, এটা কি এই জন্যই বাড়লো যে বাড়িতে আর সেভাবে বাঙালিরা রান্নাটা করতে চাইছে না বা পারছে না বা সময় দিতে পারছে না? আমার মনে হয় আজকাল দেখি মানে এই মডার্ন জেনারেশন, আমি তো কুকিং ক্লাস করি বাড়িতে রেগুলার বেসিসে, অনলাইন অফলাইন। সেখানে কিন্তু যেমন বয়স্করা আসে, ইয়াং মেয়েরাও কিন্তু প্রচুর আসে। তো আমি এই জেনারেশনে বলবো, একদল আছে রাঁধতে চায় না, আবার একদল ভেরি ভেরি কিন টু কুক। তারা কিন্তু শুক্তো, পোস্তর বড়া, তিলের বড়া সবই জানে আর খুব ইন্টারেস্ট নিয়ে শেখে। আবার একদল রাঁধে না। এবার রাঁধে না বা জানে না কি করে, পুরনো রান্না তো হারিয়ে যাচ্ছে, তাহলে আমরা কেন লস্ট রেসিপি, হারিয়ে যাওয়া রান্না কেন বলি? এইগুলো হারিয়ে যাচ্ছে বলেই না মানে রেস্টুরেন্ট গুলো চলছে। তারা হয়তো মানে পুরোনো দিনের স্বাদটা পেতে চায়, কিন্তু সময় নেই বা জানে না, বা অনেক ধকল আছে বলে সেটা নিতে চায় না, এমনটা হতে পারে। তাই জন্য হয়তো রেস্টুরেন্টে গিয়ে সেই স্বাদ বদল করে আসছে। তুমি তো নিজে রান্নার সাথে যুক্ত, সাথে রান্না শেখাচ্ছ, করছো, তুমি বিদেশেও প্রচুর বার গেছো। তোমার একটু চয়েসেস গুলো বলো, তোমার ভালো লাগা দেশের খাবার, বিদেশের খাবার, তুমি কি পছন্দ করো, সেগুলো একটু যদি বলো। আমি না খুব ভুলভাল পছন্দ, আমার একটু স্পাইসি খাবার ভালো লাগে। প্রথম কথা একটু তেলে ঝালে, হ্যাঁ, যদি সেটাও ভালো লাগে, আবার স্টু জাতীয় খাবারও ভালো লাগে। তো বিদেশে গিয়েও যে কন্টিনেন্টাল খাবার আই ডোন্ট এনজয়, এটা আমি বলবো না, আমার ভালো লাগে। কিন্তু একটা মাঝামাঝি রান্না হয় না, যেটা না তেলে ঝালে না স্টু, একটা মাছের ঝোল, একটা নিরামিষ ঝোল, সেটাও কিন্তু প্রপার তেল মশলা সঠিক পরিমাণে হয়ে কিন্তু সেটাও অপূর্ব হতে পারে। এই এখন তো গরমকাল, তো এই গরমকালে একটু লেবু চিপে পাতলা নিরামিষ ঝোল বা পাতলা করে মাছের ঝোল, তাতে এক দুফালি কাঁচা আম দেওয়া ঝোল, কত রকমের ঝোল হয়, এগুলো কত সুন্দর লাগে। কিন্তু ওই মাঝামাঝি কাঁচকলা দিয়েছে, ঝোলের রংটা কালো হয়ে গেছে, আমার ওই রান্নাগুলো ভালো লাগে না। আর ভীষণ ভালোবাসি মাটন চপ খেতে, কেননা চপ কাটলেটটা খুব, আমি ছোটবেলা থেকে আমাদের বাড়িতে হতো, ফেভারিট বলেই হতো। তখন পোলাও আর চপ ভীষণ প্রিয় খাবার ছিল। এখন পোলাওটা অত আর খেতে ভালোবাসি না বললে ভুল, অত খাওয়াটা উচিত নয় তো, কিন্তু শুকনো ভাত দিয়ে ঘি দিয়ে বেশ মাংসের চপ আমার খুব ভালো লাগে। আর চপটা না আমার বাড়ির তৈরি ভালো লাগে। এখন নিশ্চয়ই যারা শুনছে তারাও সহমত হবে, চপটা মাছের হোক বা মাংসের হোক, এটা তো পুরোপুরি একটা অ্যাংলো ইন্ডিয়ান ডিশ, এবং এটাকে মিট পটাটো চপ বলা হতো। আলুর খোলের মধ্যে মাংসের পুর বা মাছের পুর দিয়ে তারপরে ডিমে চুবিয়ে তারপরে ক্রাম্প করা। এখন সব একসাথে মেখে টেখে দিয়ে শক্ত একটা কোটিং মরমরে করে এরকম একটা বাজারে বিক্রি হয়, আমার সেই জিনিসটা ভালো লাগে না। মানে ঠিক নর্থ ক্যালকাটায় হয়তো দু একটা দোকানে আছে, এছাড়া মানে চপ কাটলেটটা ঠিকভাবে কোথায় হয়? আর ভবানীপুরেও হয়তো একটা দোকান, কারণ ভবানীপুর একটু পুরোনো জায়গা তো, ওখানে গেলেও
আমার পছন্দের একটা দোকান আছে, আমি খাবো ব্রেস কাটলেট। আচ্ছা আচ্ছা, রুকমাদি আমাদের আড্ডা প্রায় শেষের দিকে। রান্না এবং পেশা এই নিয়ে জানবো, কিন্তু তার আগে আমার বাবা রোজ সকালে উঠে ব্রেকফাস্টের পর রেডিওতে খবর শোনার পর কাগজ পড়ার পর বাজারে যেত। আমি কিন্তু করি না, আমি সপ্তাহে একদিন কি দুবার বাজারে যাই। অনেকে দেখি পছন্দ করে, আমার সময় হয় না তাই যাই না। এই বাজারে যাওয়ার অভ্যেসটা কিন্তু রান্নার সাথে ভীষণভাবে ওতপ্রোতভাবে জড়িত। এবং এই যে পরিবর্তনটা ঘটেছে, এখন তো অনলাইন কিনে নিচ্ছি আমরা ইনফ্যাক্ট এই টাটকা বাজার, ফ্রেশ বাজার, মাছ মাংস সবজি, এটা কি তুমি কোনটা প্রেফার করো, এই অনলাইন নাকি অফলাইন, রেগুলার নাকি মাঝে মাঝে, কোনটা তোমার প্রেফারেন্স বলো তো? আমার অনলাইন বাজারটা পছন্দ না। আচ্ছা, আমি নিজে বেশ মাছটা দেখে কিনবো, কি কি বাজারে মাছ আছে আগে রেকি করব, তারপরে আমার কি কি দরকার আমি সেটা কিনবো। হ্যাঁ, আর দর করো? দর করি তো নিশ্চয়ই, সেটা করতে ভালো লাগে। আর একটা কথা বলি, চিংড়ি মাছ, চিংড়ি মাছ বাঙালিরা একটু মাছে ভাতে বাঙালি, সবেতেই একটু মাছের ছিটে পড়লেই ওদের খাওয়া একটা মানে কি বলবো, আনন্দ, হ্যাঁ, রসনা তৃপ্ত হয়। তো সেখানে কুচো চিংড়ি একরকম, মেজো চিংড়িটা একরকম, একটু যদি বড় চিংড়ি কালিয়া টালিয়া বানাই বা গলদা বা বাগদা যাই হোক, হ্যাঁ, গলদাটা আমার খুব একটা ভাল লাগে না, মাথা সর্বস্ব বলে। বাগদা চিংড়ির ফ্লেশটা বেশি, চামড়া চিংড়িও খেতে খুব টেস্টি, বাটি চচ্চড়ি। তো এই যে জিনিসগুলো আছে ভেরিয়েশন, এইগুলো কি অনলাইনে পসিবল? এত আর আরেকটা হচ্ছে যে মানে একটু টাটকা জিনিসটা দেখতেও ভালো লাগে, এটা আমার। এবার যাচ্ছে ভীষণ ব্যস্ত, আমিও কিন্তু স্কুলে চাকরি করেও কিন্তু বাজার করেছি, সন্ধ্যাবেলা করেছি, কিন্তু রোজ নয়। এটা আমি নিশ্চয়ই বলবো, হয়তো সপ্তাহে দুবার করেছি গরমের সময়। আর শীতকালে কিন্তু একবারই বাজার করে দিই, সপ্তাহ চলে। গরমের সময় তো সবজি আমি যদি বেশি করেও কিনি, কিন্তু ওটা স্টোর রেফ্রিজারেট করলেও ওটা পচনের একটা ব্যাপার আছে, হ্যাঁ, তো সেটা তো একটা হয় না। কিন্তু শীতকালে হলে একবারই করব, ভেবে ভেবে করব। আমি যারা চাকরি করে তাদেরকেও আমি এই একই কথা বলবো যে ধরো 7 দিনে 7 রকমের মাছ কিনলে, আলাদা সব ধুলে ভালো করে, কাজ কমের জন্য বলছি, নিয়ে সব কটা মাছ নুন হলুদ মাখিয়ে জিপলকে ঢুকে ঢুকে ডিপ ফ্রিজ করে দাও। এবার যেটা যেদিন খাবে সেটা সেদিন বার করো, সব একসাথে বার করার দরকার নেই, রান্না করো, ফ্রেশ হলো, রোজ বাজারও যেতে হলো না, ভালো খাবারটা পেলো। বেশ, এবারে যেটা জানবো, পেশা, রান্না পেশা হতেই পারে, কিন্তু তুমি এটা নিয়ে দু একটা কথা একটু বলো, কারণ অনেকেই এটাকে পেশা করতে চায় আমি জানি, অনেকে ভালোবেসেও করে, অনেকে হয়তো বলা যায় প্রয়োজনে করে, বিদেশে গিয়ে অনেকে পেশা করছে। একটু বলো তো, রান্না এবং পেশা কিভাবে, হাউ ইট গোজ হ্যান্ড ইন হ্যান্ড? রান্না আর পেশা তো হ্যান্ড ইন হ্যান্ড ডেফিনেটলি যায়, কারণ এখন আগে যেমন আমি আমার বড় ছেলের কথা বলছি, হি ওয়াজ এ ফ্যান্টাস্টিক কুক, আর ও বলেছিল আমি হোটেল ম্যানেজমেন্ট পড়বো, তাতে বাড়ির সবাই হা হা করে উঠলে, কি সবাই ইঞ্জিনিয়ার, তুই হোটেল ম্যানেজমেন্ট পড়তে যাবি কেন, এরকম একটা ব্যাপার। কিন্তু এখনকার দিন হলে আমি কাউকে বলতেই অ্যালাউ করতে দিতাম না, কারণ এটাও একটা মানে ইকুয়ালি গুড পেশা। আর এত কলেজ খুলে গেছে, প্রচুর কলেজ, প্রচন্ড, এটা একটা লুক্রেটিভ জব, ভালো ভালো চাকরি পাচ্ছে। আর বিদেশে তো যাচ্ছে ডেফিনেটলি, যেখানে মানিটারি গেইন সেখানে তো যাবেই, সবাই তো পরিশ্রম করছে, প্রত্যেকে করছে, কিন্তু তার পারিশ্রমিকটাও তো ঠিকঠাক করে চাইবে, সেটা যেখানে পাবে সেখানেই যাবে। তাহলে অনায়াসে রান্নাকে পেশা করা যায় যদি তার ইচ্ছে হয়, সুযোগ হয় এবং পড়াশোনাটা সেইভাবে করে। হ্যাঁ, ইচ্ছেটা, প্যাশনটা থাকা দরকার। রান্নার মধ্যে কিন্তু একটা প্যাশনের ব্যাপার আছে, যে কোনো জিনিসেই মনে হয় প্যাশনের ব্যাপার আছে, তাই না? আমরা ওই যেগুলো সব করছি এক্স্যাক্টলি ফ্রম প্যাশন। হ্যাঁ, এটা এই যে এই পডকাস্টটা হচ্ছে, আমরা জানি না 200 লোক দেখবে না 2 লাখ লোক দেখবে, আমরা জানি না, কিন্তু আমরা একটা
নিরুদ্দেশের পথেই আমরা চলেছি, কিন্তু আমরা ভালোবেসে করছি কাজটা, Exactly. তাই না? আমাদের তো আড্ডা একদম শেষের দিকে। রুকমাদি, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের এই পডকাস্ট এন্ড মোর এই প্ল্যাটফর্মে আসার আমার জন্য। ভীষণ ভালো লাগলো। তো তুমি শেষে কি বলবে, যারা তোমাকে দেখছেন শুনছেন, কি বার্তা দিতে চাও? আমি বলবো পডকাস্ট আর মোরটা ফলো করো। এখানে ভীষণ ভালো ভালো টপিক কভার করা হয়, যেটা ফলো না করলে ঠিক বোঝা যাবে না, আর অনেক ইনফরমেশন পেতে পারো। আজকাল তো আমাদের পড়ার হ্যাবিট চলে গেছে, কাজে দেখলে আরো সুবিধা হবে, কানে শুনলে সেটা আরো গ্রহণযোগ্য হবে। একটা নতুন ফাউন্টেন পেন কিনেছি, বুঝলে, কলেজ স্ট্রিট থেকে। তো তার একটা সদ্ব্যবহার আজকে করতে হবে। আমরা একটা ছোট স্ল্যাম বুক তৈরি করেছি, তো পডকাস্ট অ্যান্ড মোড়ের তরফ থেকে। তো আমি চাই যাওয়ার আগে তুমি দু এক কথা, তোমার মনের দু এক কথা তুমি যদি একটু শেয়ার করো। তো এই ফাউন্টেন পেন দিয়ে তোমাকে আজকে লেখার সেই অনুরোধটুকু রাখবো আমি। তুমি তোমার সুযোগ মতো, ইচ্ছে মতো, তোমার যা মনে আসে তুমি বাহ। নিজেকে লিখে দাও। এই ফাউন্টেন পেন দিয়েই তো হ্যাঁ, মানে আমাদের যাত্রা শুরু। একদম ঝর্ণা কলম, না একদম। ঝর্ণা কলমই তো। হ্যাঁ। তো রুকমাদির সাথে আমরা এতক্ষণ কথা বললাম, অনেক কথা হলো, আড্ডা হলো, এবং আমি খুব একটা রুকমাদির রান্নানি করে জানতাম না, কিন্তু আগ্রহে, উৎসাহে এবং প্যাশনের জন্য বসে গেছিলাম। অনেক কিছু জানলাম, শিখলাম। তো রেডিওতেও তো তোমার সাথে অনেকবার শো করেছি, তখন একটু একদম। একটু করে কথা হতো, অনেকটা সেই সময় শিখেছিলাম। তখন একটা সুযোগ ছিল কি বলতো, মাঝে গান একটু পুট অন হ্যাঁ, করা, হ্যাঁ। পুট ইন করা রাদার। এখন তো সেই সুযোগ নেই, মানে পুরোটাই কথা বলে যেতে হবে। যাই হোক, এটা একটা অন্যরকম প্ল্যাটফর্ম। আমি এবং একদম। লাবণ্য শুরু করেছি পডকাস্ট অ্যান্ড মোর। আজকে অনেকটা কথা হলো, বাকি কথা আবারও হবে, এবং আশা করি তোমাকে আবারও পাবো পরে, তাই তো? একদম। বেশ। বাকি কথা পরে হবে। বাকি কথা পরে হবে। আশা করি তোমাকে আবারও পাবো, এবং তার অপেক্ষায় আমিও থাকবো, কি তাই তো? একদম। ধন্যবাদ, ভালো থাকুন, সাথে থাকুন আমাদের চ্যানেল পডকাস্ট অ্যান্ড মোর। সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, কমেন্ট করুন, অ্যান্ড কিপ অন সাপোর্টিং আস।